আসসালামু আলাইকুম। হোমওয়ার্ক শিক্ষা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজ আমরা অনার্স সেকেন্ড ইয়ারের ইংলিশ কম্পালসারি যে সাবজেক্ট আছে এবং ডিগ্রি এই তৃতীয় বর্ষের জন্য যে ইংলিশ কম্পালসারি সেই এই ইংলিশ নিয়ে আজ থেকে ধারাবাহিক লেকচার আমরা শুরু করব। ঠিক আছে? আচ্ছা, প্রথম থেকে আমরা একটু একটা বোর্ড প্রশ্ন দেখব এবং কিভাবে ধারাবাহিকভাবে প্রশ্নটা হয়েছে সেই প্রশ্নগুলো দেখব আর তার আমরা অ্যান্সার খুঁজবো। ঠিক আছে? আচ্ছা, প্রথমে কি বলতেছে ১ নাম্বার, রিড দ্য প্যাসেজ অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন দ্যাট ফলো। আচ্ছা, এটা কি বলতেছে যে আমরা একটু লিখে নিয়েছি যে অনুচ্ছেদটি পড়ুন এবং নিম্নলিখিত প্রশ্নের উত্তর দিন। ঠিক আছে? এই যে এখান থেকে একটা অনুচ্ছেদ দেওয়া আছে। ঠিক আছে? আমরা যেটা সিন আনসিন আগে বলতাম এসএসসি লেভেলে, একটা দেওয়া আছে সিন মনে করেন। এটার থেকে আবার কিছু প্রশ্ন দেওয়া আছে যে এ, বি, সি, ডি এসবের উত্তর করতে হবে। তাহলে প্রথমটা কি বলতেছে যে ১ নম্বর, রাইট ইট অ্যান্সার অফ দ্য ফলোয়িং কোশ্চেন। ঠিক আছে? তাহলে এটা কি বলতেছে নিম্নলিখিত প্রশ্নের উত্তর লিখুন। তাহলে এখানে কি বলতেছে, এখানে ৩টা প্রশ্ন দেওয়া আছে ১, ২, ৩। ঠিক আছে? এই যে আমাদের একটা অনুচ্ছেদ আছে, এই অনুচ্ছেদ থেকে আমাদেরকে খুঁজে এই ৩টা প্রশ্নের অ্যান্সার করতে হবে। ঠিক আছে? এসব সবাই আমরা পারবো, যার কারণে আমরা ধারাবাহিকভাবে আলোচনা করতেছি না। আমাদের যেসব গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট সবাই পারে না, সেসব বিষয় নিয়ে আলোচনা করবো। ঠিক আছে? আচ্ছা, তারপর বি নাম্বার কি বলছে, হোয়াট ইজ দ্য মেইন আইডিয়া অ্যান্ড দ্যাট আর আর দ্য সাপোর্টিং আইডিয়া অফ দিস প্যাসেজ। আচ্ছা, এটা কি বলতেছে আমরা একটু দেখি যে প্রধান ধারণা কি এবং এই উত্তরণের সমর্থন ধারণা কি। এখানে ২টা বিষয় আছে। ঠিক আছে? একটা কি মেন আইডিয়া, আচ্ছা এই যে দেখায় মেন আইডিয়া, আর একটা কি সাপোর্টিং আইডিয়া। এই যে ২টা অংশ, ঠিক আছে, মানে এই একটা অনুচ্ছেদ থেকে মেন আইডিয়া, ২টা আইডিয়া খুঁজে বের করে লিখতে হবে। একটা মেন আইডিয়া ওনাকে সমর্থন করতেছে, মেন ইয়েটা, আর সাপোর্টিং ওরকে সমর্থন করতেছে। ঠিক আছে? এই প্যাসেজ থেকে, এক অনুচ্ছেদ থেকে আমাদের লিখতে হবে। আচ্ছা, সি নাম্বার কি বলতেছে, রাইট ডাউন দ্য মিনিং অফ দ্য ফলোয়িং ওয়ার্ড ইন ইংলিশ অ্যান্ড মেক ইউর ওনার সেন্টেন্স উইথ থিম এনি 5। ঠিক আছে? এখান থেকে আমাদেরকে 5টা বাক্য তৈরি করতে হবে। ঠিক আছে? এখানে বলতেছে কি, আমরা একটু দেখাই যে নিচের শব্দগুলো অর্থ ও ইংরেজিতে লিখুন। মানে নিচে এই যে 5টা শব্দ আছে, এই শব্দগুলোর অর্থ ইংলিশে লিখতে হবে এবং সেগুলো দিয়ে আপনার নিজের মতন করে বাক্য তৈরি করুন। মানে এই যে শব্দ আছে এখান থেকে 5টা শব্দ নিয়ে আগে ইংলিশে অর্থ লিখতে হবে, তারপরে 5টা বাক্য তৈরি করতে হবে। ঠিক আছে? আচ্ছা, তাহলে এটা বুঝলাম। এটা সবাই আমরা ঠিক করে নিব। ঠিক আছে? আচ্ছা, তারপর কি বলছে, রাইট এ সামারি অফ দিস প্যাসেজ। মানে এই অনুচ্ছেদ থেকে একটা সার সংক্ষেপ লিখতে হবে। ঠিক আছে? সেটা আমরা লিখে নিব। আচ্ছা, তাহলে পরবর্তীতে যাই আমরা। আচ্ছা, এখানে ২ নাম্বার দেখি, কারেক্ট দ্য ফলোয়িং সেন্টেন্স এনি 5। তাহলে কি বলতেছি, এখানে ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৭টা সেন্টেন্স দেওয়া আছে। এখান থেকে যে কোনো 5টা আমাদেরকে কারেক্ট করতে হবে। তাহলে কারেক্ট সেন্টেন্সটা কি সেটা আমাদেরকে আগে ঠিক করতে হবে। ঠিক আছে? তাহলে আমরা একটু সেন্টেন্স কারেকশনের কিছু রুল দেখি। ঠিক আছে? আচ্ছা, একটু আগে রাখি দিই। আচ্ছা, প্রথম রুল নাম্বার 1 কি বলতেছে, ডিসকাসেশন রিজাইনিং মানে অব্যাহতি নেওয়া, রিসেমেবল মানে একই রকম হওয়া, ইনভেস্টিগেট অনুসন্ধান করা, ভায়োলেট অমান্য করা, অর্ডার অ্যানাউন্স মানে ঘোষণা করা, ডিসক্রাইব, ক্যাচ প্রভৃতি শব্দের শেষে প্রিপোজিশন বসে না। মানে এই যে শব্দগুলো আছে, এই শব্দের শেষে যদি একটা প্রিপোজিশন থাকে, সেই প্রিপোজিশনটা বসবে না। ঠিক আছে? এটা সেন্টেন্স কারেক্টার হচ্ছে প্রথম রুল। তাহলে আমরা কিছু উদাহরণ দেখি, উদাহরণ দেখলে আরো ক্লিয়ার হয়ে যাবে। এই যে কি বলতেছে, এই যে ইনকারেক্ট, প্রথমে আমরা একটা ইনকারেক্ট লিখে নিলাম কি, হি ডিসকাসড অ্যাবাউট দ্য ম্যাটার। ঠিক আছে? এই যে ডিসকাসড আছে,
তা ডিসকাসের পরে কি প্রিপোজিশন বসানো, এই যে প্রিপোজিশন অ্যাবাউট দেওয়া আছে তাহলে এটা বাদ দিয়ে যেটা আছে সেটা লিখব। তাহলে হি ডিসকাসড দ্য ম্যাটার। ঠিক আছে, এভাবে আমরা কিছু উদাহরণ লিখছি। ইনকারেক্ট, হি রিজাইনড ফর দ্য জব। আর এটার কারেক্টটা কি, এই যে রিজাইনের পরে ফর্ম আছে, ফর্মটা হচ্ছে প্রিপোজিশনটা বাদ দেবো, তাহলে হি রিজাইন দ্য জব। এখানে একটা ইনকারেক্ট দেওয়া আছে, হি অ্যানাউন্সড ফর দ্য রেজাল্ট। তাহলে এখানে কি অ্যানাউন্স তো আছে, তাহলে অ্যানাউন্সের পরে প্রিপোজিশনটা বসবে না, তাহলে হি অ্যানাউন্সড দ্য রেজাল্ট। একই সেম অ্যাজ ভাবে এখানে আরেকটা আছে, হি ডিসক্রাইবড অ্যাবাউট দ্য ম্যাটার। তাহলে ডিসক্রাইবের পর কি আছে, অ্যাবাউট একটা প্রিপোজিশন, তাহলে প্রিপোজিশন বাদ যাবে, তাহলে হি ডিসক্রাইব দ্য ম্যাটার। আরেকটা কি আছে, ড্রয়িং ম্যান ক্যাচ টু এ স্ট্র। তাহলে এখানে যে ক্যাচ আছে তার শেষে গিয়ে টু একটা প্রিপোজিশন, তাহলে এই টুটা বাদ দিতে হবে, তাহলে ড্রয়িং ম্যান ক্যাচ এ স্ট্র। তাহলে এখান থেকে আমরা প্রথম রুলটা আমরা শিখতে পারলাম। ঠিক আছে, আচ্ছা কয়েকটা রুল আছে, আমরা সব রুলগুলো শিখে নেব, তাহলে আমাদেরকে এই অধ্যায়ের যেসব সমাধান আছে সেটা তাড়াতাড়ি আমরা সমাধান করতে পারবো। ঠিক আছে, আচ্ছা তাহলে এবারে আসবে আমরা রুল নাম্বার 2। আচ্ছা 2 নাম্বার রুলে কি বলা হচ্ছে, দেখুন যে অনেক সময় প্রিপোজিশন ভুল ব্যবহৃত হয়। তাহলে অনেক সময় প্রিপোজিশনটা ভুল ব্যবহৃত হয়। ভুল ব্যবহৃত এই প্রিপোজিশনকে সঠিকভাবে ব্যবহার করতে হবে। নোট, এক্ষেত্রে টু বাদ দিয়ে অন্য কোনো প্রিপোজিশন বসিয়ে কারেকশান করলে যদি ওই প্রিপোজিশনের পরে ভার্ব থাকে তবে ভার্বের সঙ্গে আইএনজি যোগ হবে। তাহলে এখান থেকে বুঝলাম যে প্রিপোজিশনও ভুল থাকতে পারে। ঠিক আছে, তাহলে প্রিপোজিশনে যদি টু থাকে, টু বাদ দিয়ে ভার্বের শেষে আইএনজি যোগ করতে হবে। তাহলে আমরা কিছু উদাহরণ দেখি যে এটা প্রথমে ইনকারেক্ট কি বলতেছে, আই অ্যাম প্লেস টু হিম। ঠিক আছে, এখানে প্রিপোজিশনটা কি, এই টু হচ্ছে প্রিপোজিশন। যেহেতু এখানে টু প্রিপোজিশন, তাহলে প্রিপোজিশনটা এটা ভুলভাবে ব্যবহৃত হয়েছে, কারণ এখানে টু দিলে এটার সাথে অর্থের সঙ্গতি হয় না। তাহলে আমরা ইনকারেক্টে লিখতে পারি, আই অ্যাম প্লেসড, এই যে টু এর পরিবর্তে উইথ হিম। ঠিক আছে, এই টু এর পরিবর্তন করলাম। ঠিক আছে, উইথ দা। আচ্ছা, এর অর্থটা কি, আমি তার উপর খুশি। ঠিক আছে, আচ্ছা আবার একটা ইনকারেক্ট দিলেও আছে কি, হি ওয়াজ অ্যাবসেন্ট ইন দ্য মিটিং, সে সভায় অনুপস্থিত। ঠিক আছে, কিন্তু এখানে যেই প্রিপোজিশনটা আছে ইন, এটা কিন্তু ঠিক না। এটাকে যদি ফর্মে কনভার্ট করি তাহলে এই অর্থের পরিপূর্ণতা দেখায়। তার কারণে আমরা লিখতে পারি, হি ওয়াজ অ্যাবসেন্ট ফ্রম দ্য মিটিং, সে সভায় অনুপস্থিত। ঠিক আছে, ইনকারেক্ট আরেকটা দেওয়া আছে, ডু নট লাভ উইথ দ্য পোর। তাহলে এখানে যে উইথ আছে, উইথটা রিমুভ হয়ে অ্যাড বসতেছে, তাহলে ডু নট লাভ অ্যাট দ্য পোর, মিনিং কি, গরিবদের উপহাস করো না। তাহলে এটা গরিবদের উপহাস করা যাবে না, তাহলে উইথ হলে কিন্তু সঙ্গে হয়ে যায়। ঠিক আছে, গরিবদের সঙ্গে উপহাস করো না, তাহলে এটা তো অর্থের সঙ্গতি হচ্ছে না, যার কারণে এখানে লেগেছে গরিবদের সঙ্গে উপহাস করো না। আবার একটা ইনকারেক্ট দেওয়া আছে কি, হি প্রিভেন্ট মি টু গো দেয়ার। ঠিক আছে, এখানে যে এই টু আছে, টুটা রিমুভ হয়ে যাচ্ছে, কারণ কি, এটাকে প্রিপোজিশনটার সঙ্গতি মিলতেছে না। ঠিক আছে, যার কারণে আমরা কারেক্টে লিখছি, হি প্রিভেন্ট মি ফ্রম গোয়িং দেয়ার, সে আমাকে সেখানে যাওয়া থেকে ফিরিয়েছিল। ঠিক আছে, আশা করি সবাই বুঝতে পারতেছেন। আমরা 2টা রুল নিয়ে আলোচনা করলাম, অনেকগুলো রুল আছে। আচ্ছা, এবারটা দেখবো রুল নাম্বার 3। কি বলতেছে, কিছু কিছু বাক্যে প্রিপোজিশন অবশ্যই দিতে হয়, কিন্তু প্রশ্নে প্রিপোজিশন উল্লেখ থাকে না বিধায় তা ইনকারেক্ট থাকে। যথোপযুক্ত একটি প্রিপোজিশন দিয়ে তাকে কারেকশন করতে হবে। তাহলে এখানে প্রিপোজিশন না থাকলে তখন আমাদেরকে কিছু প্রিপোজিশন দিয়ে এটা একটা সুন্দর একটা কারেকশন করতে হবে। তাহলে একটা ইনকারেক্ট দেখি, ইওর কন্ডাক্ট অ্যাডমিটস নো এক্সকিউজ। এটার কারেক্টটা কি আসবে, এখানে একটা আমরা টু ব্যবহার করতে পারি। ঠিক আছে, তাহলে ইওর কন্ডাক্ট অ্যাডমিটস অফ,
আমরা আগে থেকে প্রিপোজিশন যখন পড়তেছিলাম তখন থেকে কিন্তু জানি যে থাকলে অ্যাডমিটস অফ হয়। তাহলে অ্যাডমিটস অফ, এই অফটা বেশি ব্যবহৃত হয়। এটা একটা প্রিপোজিশন। তাহলে নো এক্সকিউজ, এটা যা আছে তাই রাখলাম। আবার একটা ইনকারেক্ট আছে, হি ওয়াজ রিফাইন্ড মি ইন দিস লেটার। এটা আমরা ইয়ে করবো রিফাইন, যেটা ভার্ব আছে এর সাথে আমরা একটা প্রিপোজিশন যোগ করবো। তাহলে হি হ্যাজ রিফাইন্ড টু মি ইন দিস ম্যাটার। আচ্ছা, পরবর্তী একটা দেখি, ওপেন এন্ড পেজ 30, মানে পেজটা হচ্ছে 30 পেজ ওপেন করো। তাহলে ওপেন অ্যাট পেজ 30, কারণ এখানে একটা প্রিপোজিশন না বসালে এটাকে অর্থের সঙ্গতি আসতেছে না। ঠিক আছে, যার কারণে আমরা একটা প্রিপোজিশন ব্যবহার করছি। আবার একটা ইনকার্ড দেওয়া আছে কি, অ্যাটেন্ড ইওর ওয়ার্ক, কাজে উপস্থিত করো। তাহলে অ্যাটেন্ড টু ইওর ওয়ার্ক, কারণ কি এটা হচ্ছে একটু টু ব্যবহার না করলে অর্থের সঙ্গতি দেখা যায় না। তাহলে কারেক্টলি অ্যাটেন্ড টু ইওর ওয়ার্ক। এখন আমরা যে এটা বসাবো এটার কিছু রুল দিয়েছি। অ্যাডমিট অফ, স্বীকার করা, রেফার টু, উল্লেখ করা, ওপেন অ্যাট, বইয়ের পাতা খোলা, অ্যাটেন্ডেড টু, মনোনিবেশ করা। মানে যখন এই অ্যাডমিট থাকবে তখন অফ ব্যবহার করব, রেফার থাকলে টু ব্যবহার করবো, ওপেন থাকলে অ্যাড ব্যবহার করবো, অ্যাটেন্ড থাকলে টু ব্যবহার করব। ঠিক আছে, এটা আমাদের প্রিপোজিশনের এই যে 3 নাম্বার রুলের সাথে সম্পৃক্ত। আশা করি সবাই বুঝতে পারছেন। আচ্ছা, তাহলে পরবর্তী রুলে যাই আমরা। আচ্ছা, রোল নাম্বার 4 না, মিস্টেক ইন ডিগ্রি। ডিগ্রির যদি কোনো মিস্টেক থাকে সেটা আমাদেরকে কীভাবে করতে হবে সেটা আমাদের দেখতে হবে। ঠিক আছে, তাহলে ডিগ্রির যে মিস্টেক কি, সিনিয়র, জুনিয়র, প্রেফার, ইনফেরিয়র ওর সাপোরিয়র, এরপর থেকে বা চেয়ে অর্থে দেন না বসে টু বসে। এই যে ডিগ্রির ক্ষেত্রে আমরা জানি সবসময় কিন্তু দেন বসে। এই যে ডিগ্রির যে দেনটা বসতেছিল, এখন থেকে আমরা ডিগ্রি যদি এখানে ইনপুট দেওয়া থাকে তাহলে আমরা দেনের জায়গা টু ব্যবহার করব। ঠিক আছে, আর কোনো পরিবর্তন করতে হবে। তাহলে হি ওয়াজ সিনিয়র দেন মি, তাহলে এখানে আমরা ব্যবহার করতে হয় হি সিনিয়র টু মি। এই যে দেনের জায়গাত আমরা টু ব্যবহার করছি, এটা আমাদের রুল অনুযায়ী। তাহলে আরেকটা ইনকারেক্ট দেখি, এ ম্যান ইজ সুপারিয়র দেন অ্যানিমেল। ঠিক আছে, তাহলে ম্যান ইজ সুপারিয়র টু, এই যে দেনের পরিবর্তে টু অ্যানিমেল। তাহলে এটা আমরা বুঝতে পারলাম। ঠিক আছে, আচ্ছা, পরবর্তী লেকচার রুল নাম্বার 5, মিস্টেক ইন ডিগ্রি। আবার একটা ডিগ্রির মিস্টেক কি আছে, যে অটো সুপারলেটিভ, ইউনিক মানে তুলনাহীন, আইডিয়াল আদর্শ, আর পারফেক্ট মানে পরিপূর্ণ, এসব যদি থাকে তখন কী হবে, যে অটো কম্পারেটিভ ডিগ্রি, কি কম্পারেটিভলি তুলনামূলকভাবে। ঠিক আছে, এসবের হচ্ছিল ভুল থাকে, যার কারণে আমাদেরকে এটা সংশোধন করতে হবে। তাহলে কি বলতেছে, একটা ইনকারেক্ট দেখি, যে ইট ইজ দ্য মোস্ট ইউনিক এক্সাম্পল। এই যে মোস্ট ব্যবহার করা হয়েছে তার মানে কি এটা একটা সুপারলেটিভ ডিগ্রি। ঠিক আছে, যার কারণে আমরা এটাকে রিমুভ করবো। তাহলে ইট ইজ দ্য ইউনিক এক্সাম্পল, কারণ কি এটাকে আমরা তুলনামূলকভাবে মানে সুপারলেটিভ ডিগ্রি পরিপূর্ণতা আসতেছে, তখন আমরা এই মোস্টটা তুলে দিলাম। আরেকটা দেখি, যে ইনকারেক্ট একটা দেওয়া আছে, হি ইজ কম্পারেটিভলি এ বেটার টুডে। ঠিক আছে, এখানে কি এই কম্পারেটিভলি কিন্তু এই যে অটো কম্পারেটিভলি, এই তুলনামূলকভাবে এটা তখন রিমুভ হয়। তাহলে হি ইজ বেটার টুডে। ঠিক আছে, আশা করি সবাই বুঝতে পারছেন। আরও কিছু এই অধ্যায়ের রুলস আছে, আমরা নেক্সট ক্লাসে আরও রুলস নিয়ে আলোচনা করব। আর যারা আমাদের কাছ থেকে এই সাবজেক্টের পেইড কোর্স নিতে চান, ইংলিশ সহ আমরা অনার্স প্রথম বর্ষ, দ্বিতীয় বর্ষর যত গণিত বিভাগের যত সাবজেক্ট আছে সেসব সাবজেক্ট আমরা পেইড কোর্স দিয়ে যাচ্ছি। তারা যদি কোর্স নিতে চান তাহলে আমাদের ওয়েবসাইট www.homeworkshikha.blogspot.com অথবা ডিসক্রিপশানে আমাদের নাম্বার দেওয়া আছে, আমাদের সাথে হোয়াটসঅ্যাপ ইমোতে যোগাযোগ করে কোর্স নিতে পারেন, অথবা ওয়েবসাইট থেকেও নিতে পারেন। তাহলে নিয়ে আপনারা খুবই উপকৃত হবেন, কারণ আমরা খুবই কম মূল্যে আমরা কোর্সগুলো দিয়ে দিচ্ছি। এত কম মূল্যে কোর্স কোথাও পাবেন না। তাই আশা করি আপনারা সবাই কোর্সগুলো নিয়ে উপকৃত হবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে সবাইকে সুস্থ রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।